বসিরহাটে যুব তৃণমূল নেতাকে কোপ হামলার পর ৫ রাউন্ড গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে তৃণমূলের যুব নেতাকে কোপ বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। ঘটনা বসিরহাটের যুব তৃণমূল নেতাকে কোপ হামলার পর ৫ রাউন্ড গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, এই দুষ্কৃতীরা কারা? তাদের কোনো ট্রেস কি এখন অবধি পাওয়া যাচ্ছে? কি ঘটেছিল ঘটনার ডিটেলসে জানবো। দেখো, দুষ্কৃতীরা কারা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এই দুষ্কৃতীরা যে তাণ্ডব চালিয়েছে রীতিমতো বলা যেতে পারে। এই যুবনেতার বাড়িতে আসে এবং তাকে বিচ্ছিরিভাবে মারধর করে, এলোপাতাড়িভাবে মারধর করে, তার পরিবারের অন্য সদস্যদের গায়ে হাত দেয় এবং তার মাথায় কোপ মারে। এমন অবস্থায় যখন দেখছে যে আশেপাশের মানুষজন ঘিরে ফেলতে পারে, তাদের কোনো বিপদ হতে পারে, সেই সময় যখন আসে তখনই কিন্তু এই দুষ্কৃতকারীরা আচমকা গুলি চালিয়ে তারা বেরিয়ে যায় এবং পরপর ৫ রাউন্ড গুলি চালিয়ে এই জনতা যাতে তাদের কোনো ডিস্টার্ব করতে না পারে সেই ডিস্টারবেন্স ভেঙে তারা বেরিয়ে যায়। এরা কারা এটা পুলিশের তদন্তের বিষয়, কিন্তু এই গোটা ঘটনার অভিযোগ হয়েছে বসিরহাট থানাতে। বসিরহাটের বাসঝাড় এলাকার ঘটনা এবং যতটা জানতে পারছি এই যে যুব নেতা তিনি বারবার বাধা দিয়েছিলেন। এলাকায় স্থানীয় জমি নিয়ে বিবাদ ছিল এবং সেই জমির বিবাদের কারণেই তার উপরে আক্রমণ করে এবং সেই আক্রমণে তিনি আক্রান্ত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটা আমরা জানতে পারছি। কিন্তু প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের অন্য নেতৃত্বের তরফ থেকে প্রত্যেকেই দাবি করছেন যার বসিরহাট যাতে দুষ্কৃতি মুক্ত হয়। কিন্তু যেভাবে এই একজন যুব নেতার উপরে আক্রমণ হয়েছে তাতে কিন্তু এটা খুব সহজ বিষয় তা নয়। একজন যুব নেতা বারবার প্রতিবাদ করেছে জমি নিয়ে। অনেক ধন্যবাদ দীপঙ্কর, নজর রাখো। ৫ রাউন্ড গুলি চালাইয়েছে, গ্রামের লোক ভয়তে আসেনি। গ্রামের লোক ভয়তে আসেনি, বাইরে দূরের থেকে হাঁকাচাল্লা করেছে, করে এইবার হসপিটালে ভর্তি আছে। ভাইয়ের অবস্থা খুব ভালো না, আর মার হচ্ছে গিয়ে ট্রান্সফার করিয়ে আরজি করে ট্রান্সফার করেছে। যে যারা করেছে এদের হচ্ছে গিয়ে শাস্তিটা যেন ঠিক মতন হয়। কৃষ্ণনগর পুরসভা একটা খবর দিই আপনাদের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তার জেরে রক্তাক্ত কৃষ্ণনগর পুরসভার আন্দোলনরত কর্মীদের মারধরের অভিযোগ। মাথা ফাটলো বেশ কয়েকজনের। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, একটা কৃষ্ণনগর পুরসভা, সেখানে আন্দোলনরত কর্মীদের কারা মারলো, কি ঘটেছিল ঘটনা? দেখো, দীর্ঘদিন ধরেই একটা আবেদন, তাদের দাবি ছিল প্রাক্তন যারা রয়েছেন কর্মী তাদের যে বকেয়া যে সকল টাকা রয়েছে সেই সকল টাকা তারা পাচ্ছেন না। মাঝে মধ্যে তারা বিভিন্ন সময় আন্দোলন করেন এবং সেই আন্দোলন থেকে উত্তপ্ত হয়ে ওঠে। আজকেও লক্ষ্য করা গেল যে যখন পৌরসভায় তারা আন্দোলন করছেন তখন কিন্তু বেশ কয়েকজন পৌরসভার মধ্যে ঢুকে অবসরপ্রাপ্ত কর্মী যারা রয়েছেন তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, মাথা ফেটেছে বেশ কয়েকজন, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া শক্তিনগর জেলা হাসপাতালে এবং ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ রয়েছে। এখনো কিন্তু পৌরসভার মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। নজর রাখো মহাদেব, ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই খবরে আমাদের নজর থাকছে কারণ এটা একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রক্তাক্ত কৃষ্ণনগর পুরসভা। একবার ভেবে দেখুন, কৃষ্ণনগর পুরসভা সেটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। কোন জায়গায় পৌঁছেছে গোটা পরিস্থিতি? পুরসভার আন্দোলনরত কর্মীদের মারধরের অভিযোগ, মাথাও ফেটেছে এই ঘটনায় বেশ কয়েকজনের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কৃষ্ণনগর পুরসভা রক্তাক্ত, তাও ঘটনার এখন অব্দি কারণ যেটা জানা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যে গোষ্ঠীদ্বন্দ্বর কথা বারবার করে সামনে আসে সেই গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার জেরে রক্তাক্ত কৃষ্ণনগর পুরসভার আন্দোলনরত কর্মীদের মারধরের অভিযোগ এবং এই ঘটনায় মাথাও ফেটেছে বেশ কয়েকজনের এবং সে কারণেই রক্তাক্ত তারা। মারধরের অভিযোগ পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত কৃষ্ণনগর পুরসভা, পুরপ্রধানের যারা অনুগামী তারা রক্তাক্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনেই এই ধুন্ধুমার পরিস্থিতি হয়। মহাদেবের সঙ্গে আরো একবার কথা বলি। মহাদেব, এই যে মারধরের অভিযোগ সামনে আসছে, কিন্তু কোনো তো একটা কথা কাটাকাটি হবে, কিছু একটা বচসা হবে, তারপর তো এই ধরনের মারধরের ঘটনা ঘটবে। কারণটা কি ছিল আজকের? কারণটা একই কারণ, তাদের বকেয়ার বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। সেই বকেয়ার দাবির কারণেই তারা মাঝে মধ্যেই বিক্ষোভ দেখান এবং মাঝে মধ্যে তখন বিক্ষোভ দেখান তখনই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পৌরসভার বিভিন্ন চত্বর। কারণ তাদের আন্দোলনের জেরে তারা দাবি করেন যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে এই অর্থ তাদেরকে দিচ্ছেন না। আর এই দাবিটি কিন্তু ক্ষোভ বাড়তে থাকে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মাঝে মধ্যে লক্ষ্য করা যায়। আর যখন পৌরসভার মধ্যে তারা বিক্ষোভ আন্দোলন করছে তখনই কিন্তু বেশ কিছু মানুষজন ঢুকে পড়ে পৌরসভার মধ্যে এবং পৌরসভার মধ্যে ঢুকে পড়ে তারা কিন্তু মারধর করে এমন অভিযোগ দেখা যাচ্ছে। সেখানে বেশ কয়েকজন মাথা রক্তাক্ত হয়েছে, তারা
তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনলেও এখনো কিন্তু পৌরসভার মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। আর স্বাভাবিকভাবে মহাদেব এখান থেকেই প্রশ্ন আসছে যে পুরসভা তাদের তো একটা কাজ রয়েছে, সেখানে একটা কাজ রয়েছে যে তাদের পরিষেবা দেবার সাধারণ মানুষজনকে, সেই সব না দিয়ে তারা এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, নিজেদের মধ্যে এইভাবে মারধর করছে যে কারো কারো মাথা ফাটলো যে ঘটনায়। দেখো, যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু তৃণমূল স্টেট ইউনিয়নের যারা কর্মী রয়েছেন অর্থাৎ প্রাক্তন কর্মী যারা রয়েছেন তারা অবসর হয়েছে বলেছি এবং অবসরপ্রাপ্ত সেই সকল কর্মীরা তাদের যে সকল অবসরের পরে যে সকল তারা প্রাপ্ত পাচ্ছেন মাঝে মধ্যে বিক্ষোভ দেখান, বিক্ষোভ দীর্ঘদিন ধরে দেখালেও কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো টাকা পাওয়ার নিশ্চিত কোনো। তোমার কথা কেটে যাচ্ছিল, আমি আরো একবার একটু স্পষ্ট হতে চাইবো যে এই আন্দোলনটা হচ্ছিল কি জন্য এবং কারা তাদেরকে মারলো। দেখো, দীর্ঘদিন ধরে এই পৌরসভার প্রাক্তন যারা কর্মী রয়েছেন তারা তাদের যে বকেয়া যে সকল অর্থ অর্থাৎ পেনশন বা সকল। মহাদেব, তুমি যদি তোমার একটু স্থান পরিবর্তন করে কথা বলো, কারণ তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। তোমার সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ঘটনা ঘটেছে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখাচ্ছি আমরা যে দেখুন মাথা ফেটে গেছে, বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে এই ঘটনায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে সামনে এসেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা যখন এই ঘটনা ঘটছিল, মানে মারধর করা হচ্ছিল সেই মুহূর্তের ঘটনা। ভেবে দেখুন একবার, একটা আন্দোলন চলছিল পুরসভার অবসরপ্রাপ্ত যারা কর্মীরা তারা আন্দোলন করছিলেন বখরা নিয়ে, যাদের তাদের সমস্যা ছিল এবং সেই নিয়ে তারা একটা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনরত কর্মীদের মারধরের অভিযোগ সামনে আসে। সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যখন মারধর শুরু হয়। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মহাদেবের সঙ্গে আরো একবার কথা বলবো। মহাদেব, অবসরপ্রাপ্ত কর্মীরা যারা আন্দোলন চালাচ্ছিলেন তাদেরকে মারধর করা হলো, কোন জায়গা থেকে ঘটনার সূত্রপাত হলো, কি হয়েছিল যদি আরো একবার স্পষ্টভাবে জানান। দেখো, তারা দীর্ঘদিন ধরেই তাদের পেনশন সহ অন্যান্য যে সকল টাকা পয়সা পাওয়ার কথা তারা পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। আর এই অভিযোগ নিয়ে কিন্তু দীর্ঘদিন তারা আন্দোলন করছেন, মাঝে মধ্যে আন্দোলন করেন এবং মাঝে মধ্যে তাদের যে আন্দোলনের জেরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। আজও তারা পুনরায় চেয়ারম্যানের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের যে সকল বকেয়া টাকা সেই সকল দাবি করতে থাকেন। এই দাবির মধ্যে থেকেই কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং এরপরে বেশ কিছু মানুষ পৌরসভার মধ্যে ঢুকে পড়েন এবং তাদেরকে মারধর করা হয়। এই সকল আহত হয়েছেন কতজন এই সংখ্যাটা? দেখো, এখনো পর্যন্ত 6 জনের খবর পাওয়া গেছে যে যারা আহত হয়েছেন, যাদের চিকিৎসা করা হচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালে। আর এই যারা আন্দোলন করছেন তারা কিন্তু তৃণমূল কর্মী সংগঠনের সদস্য, কর্মী সংগঠনের মধ্যে যারা রয়েছেন তারাই কিন্তু এই আন্দোলনটা করছিলেন এবং যেখানে চেয়ারম্যান রয়েছেন তিনিও তৃণমূল কংগ্রেসের এবং তার বিরুদ্ধে তাদের বক্তব্য, চেয়ারম্যানের বক্তব্য, পুরো কর্তৃপক্ষের বক্তব্য, পুরসভার মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, তারা কিছু বলছেন। দেখে এখনো পর্যন্ত চেয়ারম্যানের বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা যেটা বলছেন, যেটা দাবি যে তারা দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের কাছে জানালেও এই চেয়ারম্যান কিন্তু তাদেরকে টাকা পয়সা দেননি বা দিচ্ছেন না, বা পথ কোনো রকম দেওয়ার পথ বা আশ্বস্ত করার কোনো রকমই দেখাচ্ছেন না। ফলে তারা এখন অবসরপ্রাপ্ত রয়েছেন, তাদের অর্থের সমস্যা হচ্ছে, তাদের পরিবার রয়েছে, সেক্ষেত্রেই এই সমস্যার কারণে তারা বারবার আন্দোলন করছেন, বারবার পৌরসভায় আসছেন। আর মহাদেব, গোটা ঘটনায় পুলিশের কি ভূমিকা? যারা মারধর চালালো তাদেরকে এখনো অবধি কোনো রকম ট্রেস পাওয়া গেল তাদের? দেখো, পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই পরিস্থিতি সামাল দেয় এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে এবং পাশাপাশি এই ঘটনায় যারা যুক্ত আছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। কারণ দেখো, পৌরসভার মধ্যে সিসিটিভি রয়েছে, সিসিটিভি দেখে কিন্তু পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে কারা কারা যুক্ত রয়েছে এবং এই ঘটনায় কারা যুক্ত রয়েছে। তবে এখনো প্রাথমিক পর্যায়ে পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে, এখনো কিন্তু পৌরসভার মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। কিন্তু মহাদেব, একদম থানার কাছেই তো এই পুরসভা, তার মধ্যে এরকম ভাবে ঢুকে আন্দোলনকারীদের মারধর চালানো হলো। একদমই, দেখো, এই আন্দোলন তো মাঝে মধ্যেই চলে, মাঝে মধ্যে কিছু করে পৌরসভায় কিন্তু এই ধরনের এই আন্দোলন কিন্তু দেখা লক্ষ্য করা যায়। পুলিশ মোতায়েন থাকে এবং থানার সামনে কাছাকাছি পৌরসভা, সেখান থেকে পুলিশের হেঁটে আসার পথ খুব বেশি সময় লাগে না। কিন্তু তারই মধ্যে ঘটে গেছে এমন ঘটনা, দীর্ঘ সময় ধরে চলা একটা আন্দোলন, সেই আন্দোলন চলছে কারণ তারা তাদের টাকা পয়সা পাচ্ছেন না, তাদের যেটা প্রাপ্ত সেটা তারা পাচ্ছেন না, সেই জন্য অবসরপ্রাপ্ত কর্মীরা তারা আন্দোলন বিভিন্ন সময় দেখিয়ে আসছে, কিন্তু তাদের সমস্যার সমাধান তো হয়নি, উল্টে তাদের
তাদের উপর মারধর করা হলো। একদমই তাই। দেখো, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন, তাদের দাবি দাওয়া, ন্যায্য দাবি দাওয়া বলে তারা দাবি করছেন, এবং সেই ন্যায্য দাবি পেতেই তারা কিন্তু আন্দোলন করতে হচ্ছে, এবং আন্দোলনের পরিবর্তে তারা তাদের যে দাবি তা পূরণ না হয়ে উল্টে তাদের কিন্তু রক্ত ঝরলো। অর্থাৎ বলা যায় যে তাদের প্রাপ্ত অর্থ পেতেই কিন্তু তাদের আন্দোলনে তাদের মারধর খেতে হলো, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। বেশ বেশ, অনেক ধন্যবাদ মহাদেব তোমায়। কিন্তু দেখুন কি ধরনের অবস্থা এখানে হয়ে উঠেছে। শাসক দ্বন্দ্ব, আর সেই শাসক দ্বন্দ্বের রক্তাক্ত পুরসভার মধ্যে ঢুকে মারধর চললো। যারা অবসরপ্রাপ্ত কর্মীরা তারা আন্দোলন করছিলেন তাদেরকে মারধর করা হলো, কিন্তু কোনো রকম পুলিশি পদক্ষেপ এখনো অবধি জানতে পারা যাচ্ছে না যে কারা ট্রেস করা যায়নি, যারা এখনো অবধি কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টা এখনো অবধি সামনে আসেনি। কিন্তু পুরসভার একদম ঢিল ছোড়া দূরত্বেই থানা, এই ঘটনা কিভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে।